সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। প্রথম আমাদের অনেকগুলি বিষয় থাকবে আজকে আলোচনায়। প্রথমে থাকবে ভেনেজুয়েলা। দ্য ওয়াশিংটন পোস্টের নতুন তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়াবহ তথ্য। সেপ্টেম্বরের 2 তারিখে ভেনেজুয়েলার একটি সন্দেহভাজন ড্রাগ ফেরি, সন্দেহভাজন, নো গ্যারান্টি বাই দ্য ওয়ে, আমেরিকান নৌবাহিনীর হামলার পর দুজন জীবিত থাকা সত্ত্বেও একটি ডাবল ট্যাপ বলেন ওনাকে, এটিকে বলা হয়ে থাকে, বা দ্বিতীয় আঘাতে তাদের হত্যা করা হয়েছে। রিপোর্ট বলছে এই দ্বিতীয় হামলাটি নাকি করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী দ্য ওয়ার মিনিস্টার পিট হেগসেথের কথিত নির্দেশে। অ্যান্ড বাংলা করলে কোটেশনে আসবে ফিনিশ দেম, বা ইংরেজিতে কিল দেম অল, সবাইকে মেরে ফেলো। এই আদেশটি অনুসরণ করতে বলা হয়েছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন এভাবে পানিতে ভেসে থাকা আহত অথবা অসহায় মানুষকে টার্গেট করা আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্পষ্টভাবে যুদ্ধ অপরাধের শামিল। তাহলে প্রশ্ন স্বভাবতই থাকবে, এই হামলা কি বৈধ ছিল? এ নিয়ে অনেক প্রশ্ন আছে। পিট হেগসেথ কি যুদ্ধ অপরাধের অভিযোগে মুখোমুখি হতে পারেন? আর আমেরিকার নৈতিক অবস্থান থেকে এখন বিশ্বের কাছে কোথায় দাঁড়িয়ে আছে সেটিও আমরা দেখব। এদিকে আমেরিকার ভেতরে নতুন করে কথাবার্তা চলছে নির্বাচনের ব্যাপারে। সেটি হচ্ছে টেনেসির 7th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের স্পেশাল ইলেকশন। এর ফলাফল জিওপি, রিপাবলিকান পার্টির জন্য কি বার্তা দিচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দখল এখনো আছে কমপ্লিটলি রিপাবলিকান দলের উপরে। এটিকে দুর্বল হয়ে আসছে কিনা আসন্ন পরবর্তী নির্বাচন অর্থাৎ মিড টার্ম নির্বাচনে রিপাবলিকানদের জন্য কতটা পথ কঠিন হতে পারে আমরা দেখব। এই হাউস ম্যাপ সেনেটের ভবিষ্যৎ এবং চলমান রাজনৈতিক যে প্রক্রিয়া আছে সেটি আমাদের আলোচনা থাকবে। তার সাথে থাকছে ইমিগ্রেশন, একটি বড় টপিক হচ্ছে ইমিগ্রেশন। এখন অনেকে মনে করছেন যে ইমিগ্রেশন এখন ট্রাম্পের পপুলারিটি কমে যাওয়ার অন্যতম বড় একটি কারণ। বিশেষ করে হিসপ্যানিক ভোটারদের মধ্যে তার পক্ষ থেকে সরে যাওয়াটাই খুব লক্ষণীয় মনে হচ্ছে। হাউস এবং সেনেট দুটি চেম্বারে কিন্তু অ্যান্টি ইমিগ্রেশন বিল আনা হয়েছে, সেটি আপনাদের কাছে আমরা কিছুক্ষণ পরে তুলে ধরবো। তিনটি বিল। প্রশ্ন আরো বড় হতে পারে যে ইমিগ্রেশন ছাড়া কি আমেরিকা চলতে পারে কিনা, টিকতে থাকতে পারবে কিনা। আর আন্তর্জাতিক খবরে আমরা থাকবো বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতা নিয়ে পুরো দেশ এমন সবাই দোয়া প্রার্থনা করছেন, তার বিএনপি এবং তার প্রতি স্পেশালি সমর্থন দিচ্ছেন, যেটি আগে আমরা কখনো দেখিনি। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতোই তার কড়া সমালোচনা করে যাচ্ছেন। এটি আমরা দেখব আলোচনা করে। এই সহানুভূতির স্রোত বা রাজনৈতিক বার্তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে, এই সব কিছু নিয়ে আজকের আয়োজন। থাকবেন আমাদের সাথে আজকে এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আছেন সাংবাদিক, গবেষক, লেখক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরো আছেন প্রফেসর মহসিন এম পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। মহসিন এম পাটোয়ারি, প্রথমে আপনাকে দুঃখ প্রকাশ করছি এবং স্বাগত জানাচ্ছি দুটি কারণে। আপনি খুব কম সময়ে আমাদের জন্য প্রস্তুত হয়েছেন আজকের অনুষ্ঠানের জন্য। আপনাকে আমি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। এবং আমাদের আলোচনা যে ভালো হবে আপনার কাছ থেকে আমরা শুনবো সেটিও আপনি বুঝতেই পারছেন। কাজেই দেরি না করে চলুন আমরা শুরু করব। ভেনেজুয়েলা প্রসঙ্গে আলোচনা করতে চাচ্ছিলাম। প্রথমে আমি যাব ভেনেজুয়েলা ওয়ার ক্রাইম অ্যালিগেশন। হাসান ফেরদৌস, আপনি নিশ্চয়ই ওয়াশিংটন পোস্টের রিপোর্টটি দেখেছেন বলে আমি মনে করি, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে হামলাটি প্রথমবার যখন করা হয়েছিল দুজন তারপরেও বেঁচে ছিলেন এবং কোনো রকমের ধ্বংসাবশ জুড়ে বেঁচে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু অ্যাকর্ডিং অ্যালিগেশন বলছে যে পিট হেগসেথ তখন নির্দেশ দেন কিল দেম অল। এই যে এই দুজনকে টার্গেট করা হয় এবং স্পষ্টভাবে অনেকে মনে করছেন যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের সংজ্ঞায় পড়ে যায়। আপনার মূল্যায়নটা কি, এটি আমি শুনবো। এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হবে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের এই যে কথিত নির্দেশ কিল এভরিবডি অন বোর্ড, যদি সত্য হয়ে থাকে তাহলে আমেরিকার যে প্রশাসন আছে এটির আইনি জবাবদিহির মুখে তারা পড়বেন কি না আন্তর্জাতিক ক্ষেত্রে? ধন্যবাদ হাবিব ভাই। পাটোয়ারি ভাই, আসসালামু আলাইকুম। হাবিব ভাই, আপনি মোটামুটি সিনারিওটা প্রপারলি সেট করেছেন। মার্কিন প্রশাসন মনে করে তারা একটা যুদ্ধের মধ্যে রয়েছে। যুদ্ধটা হচ্ছে কি, যে দক্ষিণ আমেরিকা থেকে, ক্যারিবিয়ান থেকে বিপুল পরিমাণ ড্রাগস আসছে, ফেন্টানল ইত্যাদি ইত্যাদি, যা কিনা আমেরিকাকে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটা ট্রাম্প সাহেবের কথায় এবং মার্কিন প্রশাসনের কথায় একটা যুদ্ধ অবস্থা। ফরমালি তারা যুদ্ধ ঘোষণা করেনি, কারণ আপনারা জানেন যুদ্ধ ঘোষণা করতে হলে কংগ্রেসের পারমিশন লাগে, অনুমতি লাগে। কিন্তু ট্রাম্প সাহেব এটাকে একটা
যুদ্ধাবস্থা বলে দাবি করছেন। এই যুদ্ধাবস্থায় আমার যে শত্রু তাকে আক্রমণ করাটা, তাকে কিল করার নির্দেশ দেওয়াটা অযৌক্তিক নয় বা অবৈধ নয়, যদি এটা যুদ্ধ বলে আমরা মেনে নেই। এটা একটা। পিট হেগসেথের ব্যাপারটা এরকম, তিনি প্রথম আমাদের জানালেন যে তিনি অরালি, আমরা তিনি নয়, আমরা জানলাম ওয়াশিংটন পোস্ট থেকে, এবং এটা কন্ট্রাডিক্ট করেননি হেগসেথ সাহেব, যে তিনি অরালি বলেছেন কিল দেম অল। এটা সেপ্টেম্বর 2 তারিখের কথা বলছি আমরা। এবং প্রথম আক্রমণে, মিসাইল আক্রমণে 8-9 জন বোধ করি মারা যায়, 2 জন বেঁচে যায়। আপনি ঠিকই বলেছেন, ল অফ ওয়ার হচ্ছে যে আক্রমণের পরে যদি কেউ আহত হয় তাকে রেস্কিউ করা, তাকে রক্ষা করা তোমার দায়িত্ব। রক্ষা না করলে তাকে তুমি আক্রমণ করে মেরে ফেলো, দ্যাটস এ ওয়ার ক্রাইম। এটি এস্টাবলিশ আন্তর্জাতিক আইন। তো হেগসেথের ব্যাখ্যা হচ্ছে যে আমি মুখে বলে চলে গেছি, আমি দেখিনি। আই ডিড নট ওয়েট ফর দ্য সেকেন্ড স্ট্রাইক। আমার অনেক কাজ আছে, আমি, আপনারা জানেন আমি খুব ব্যস্ত মানুষ, আমি চলে গেছি। এই নির্দেশটা কে দিলেন আমরা এখন জানতে পারছি। নির্দেশটা দিয়েছেন সেই মুহূর্তে দায়িত্বে ছিলেন অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক। তিনি অর্ডারটা দিয়েছেন, সিনিয়র অ্যাডমিরাল তিনি একজন। এবং গতকাল কংগ্রেসে সেকেন্ড স্ট্রাইকের ভিডিও দেখানো হয়েছে, এবং সেই ভিডিও দেখানোর সময় এই অ্যাডমিরাল সেখানে উপস্থিত ছিলেন। দেখার পরে একজন ডেমোক্রেটিক সিনিয়র মন্তব্য করেছেন, আমার পাবলিক জীবনে এত ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী আমি হইনি, এত ভয়াবহ নারকীয় মুহূর্ত আমার চোখে পড়েনি। মানেটা কি, যে আমি চোখে দেখতে হচ্ছে যে 2 জন অসহায় মানুষ যারা বাঁচবার জন্য বোটে ধরে, নৌকায় ধরে প্রাণপণে বাঁচবার চেষ্টা করছে, তাদের উপর আক্রমণ হানা হলো। এটি তার বক্তব্যের আমি প্যারাফ্রেজ করছি। আমি ট্রাম্প সাহেব বলেছেন যে আমি কমপ্লিটলি ট্রাস্ট করি হেগসেথকে, এবং আমি মনে করি আক্রমণটা জাস্টিফাইড ছিল। ঠিক আছে, ইন্টারেস্টিং হচ্ছে যে এর আগে হেগসেথ সাহেব নিজে কিন্তু 2014 বা 15 সালে যখন তিনি ইরাকে ছিলেন, দাবি করেছিলেন যে সকল সিদ্ধান্তের মালিক হচ্ছেন গিয়ে কমান্ডার ইন চিফ। তখন তিনি ওবামার কথা বলছিলেন, দ্য বাক স্টপস উইথ দ্য প্রেসিডেন্ট। কারেক্ট। এখন তিনি বলছেন যে না, বাক আমার ডাজন্ট স্টপ উইথ মি, আমি ডিফেন্স মিনিস্টার বা মিনিস্টার অফ ওয়ার যদিও, কিন্তু বাক স্টপস উইথ মাই সাবঅর্ডিনেট। নিজের কথা নিজে কন্ট্রাডিক্ট করছেন। এবং সে কারণে প্রশ্ন উঠেছে যে এই লোকটি কি তার দায়িত্ব এড়িয়ে এই অ্যাডমিরালের ঘাড়ে দায়িত্ব সব দোষ চাপাচ্ছে? পত্রিকা পড়লে তাই মনে হয়। এবং আমি 4-5 জন সিনেটরের বক্তব্য শুনেছি, কংগ্রেসম্যানের বক্তব্য, সবাই তারা বলছে যে এই লোকটি অর্থাৎ পিট হেগসেথ এই দায়িত্ব পালনের যোগ্য নয়। শক্ত ভাষায় বলেছে কি সিনেটর র্যান্ড পল। আগে থেকেই পিট হেগসেথ সম্বন্ধে তার সন্দেহ প্রকাশ করেছে, অনভিজ্ঞ, অযোগ্য। ফলে এই লোককে এই দায়িত্বে রাখাটা একটা ট্রাম্পের জন্য রিস্ক হয়ে পড়ছে। প্রশ্নটা হচ্ছে, আপনি প্রশ্ন করলেন এই লোক কি থাকবে ক্ষমতায়? আমরা জানি না, ট্রাম্প সাহেব এই মুহূর্তে বলেছেন, কিন্তু যে মুহূর্তে তিনি দেখবেন যে পিট হেগসেথ তার জন্য, তার সরকারের জন্য হ্যাজ বিকাম এ লায়াবিলিটি, একটা বোঝা হয়ে পড়েছে, তিনি কিন্তু অনায়াসে পিট হেগসেথকে বাসের তলে ফেলে দেবেন। বিগের ছবিটা যেটা আপনি উল্লেখ করেন, আমি একটু উল্লেখ করি যে তা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে আক্রমণের সকল প্রস্তুত সম্পূর্ণ করেছে। আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ জেনারেল ফোর্ড ভেনেজুয়েলার সমুদ্র সীমায়, 15,000 সৈন্য সেখানে তৈরি। এত লোক, এত সৈন্য সামর্থ্য নিয়ে তারা কি করবে? তারা কি তাকে দেখবে না হামলা করবে? প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন, আমি ইতিমধ্যেই কভার্ড অ্যাকশনের, মানে গোপন স্থল পথে আক্রমণের নির্দেশ দিয়ে রেখেছি। প্রশ্ন হবে কেন? আমরা এও জানি যে গত সপ্তাহে প্রেসিডেন্ট মাদুরো টেলিফোনে কথা বলেছেন ট্রাম্পের সাথে। ট্রাম্প নিজে বলেছেন যে মাদুরো তাকে বলেছেন, আমি সমস্ত কিছু করতে রাজি আছি, তুমি যা চাও আমি সব কিছু। ট্রাম্পের নিজের কথা, he has agreed to give everything to us। আমেরিকা কি চায়?
আমেরিকা মূলত চায় ভেনেজুয়েলা যে মোর দেন 400 বিলিয়ন গ্যালন তেল আছে, তেলের উপরে নিয়ন্ত্রণ চায়। এবং আমার জানা মতে, আমি যতদূর পড়েছি পত্র পত্রিকায় তথ্য থেকে আমরা জেনেছি, সেটা হচ্ছে যে একটা চুক্তিতে পৌঁছে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং মাদুরো সরকার, ভেনেজুয়েলা সরকার, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাঝখানে বাদ সাধেন। মার্কো রুবিও আপনারা জানেন কিউবা থেকে আসা কট্টর কমিউনিস্ট বিরোধী একজন রাইটিস্ট আমাদের পররাষ্ট্রমন্ত্রী। তিনি, তার লক্ষ্য হচ্ছে, এবং প্রবাবলি ট্রাম্প সাহেবের লক্ষ্য হচ্ছে মাদুরো সরকারকে হটানো। এখন আপনাকে একটা শেষ কথা বলছি আমি, 2018 সালে কিন্তু একইভাবে মাদুরো গভর্নমেন্টকে হটানোর একটা পরিকল্পনা করা হয়েছিল এবং একটা ওয়ার গেম তারা প্লে করেছিল। কি হবে যুদ্ধ বাঁধলে, কি হতে পারে। নর্মালি সবসময় আমেরিকানরা কোনো বড় কনফ্লিক্ট হলে একটা ওয়ার গেম প্ল্যান করে, কনসিকুয়েন্স কি হবে। সেই ওয়ার গেম বলছে আমাদেরকে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে ভেনেজুয়েলায়, ভেনেজুয়েলার গৃহযুদ্ধে নিপতিত হবে। শুধু ভেনেজুয়েলায় না, আশেপাশের দেশগুলিও এই আক্রমণের মধ্যে জড়িয়ে পড়বে। কারণটা কি? কারণ ভেনেজুয়েলার সামরিক বাহিনী অত্যন্ত লয়াল টু মাদুরো। ঠিক কেমন ছিল ইরাকে। ইরাকে কিন্তু যখন হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র, 2003 সালের কথা বলছি আমি, তখন ইরাক সামরিক বাহিনী কিন্তু মোটামুটি ভাবে লার্জলি সাদ্দাম হোসেনের পক্ষে ছিল। ফলটা কি দাঁড়ালো? আমরা দেখলাম পরবর্তী 10 বছর লিটারেলি মার্কিন সেনাবাহিনীকে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হলো। আমরা কয়েক হাজার সৈন্য হারালাম, বিলিয়নস অফ ডলার্স আমরা হারালাম। কিন্তু একই ঘটনা রিপিট হতে পারে ভেনেজুয়েলা। তার তো ভয়ের কথা, ভেনেজুয়েলার পাশে আছে কলম্বিয়া। কলম্বিয়াতে অ্যাক্টিভ হচ্ছে গেরিলা বাহিনী এবং তারা এই সিভিল ওয়ারে, এই গণযুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং আমেরিকান সৈন্য জড়িত হতে পারে এবং রক্তপাত হতে পারে, যেমন হয়েছিল ইরাকে। আমার ভয়টা হচ্ছে যে আমরা আমাদের অজ্ঞাত সারে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে বা উৎসাহে একটা যুদ্ধে জড়িয়ে পড়ছি, যে আমাদের জন্য একটা ভয়াবহ বার্তা বয়ে আনছে। রাইট। সো যে সমস্ত মানুষরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছিলেন যে যাক বাবা আরেকটা যুদ্ধ হবে না, ডেমোক্রেটরা আসলে যুদ্ধ বাজে, এই কথাটি যদি সত্য নয়, সেটা আপনি আপনার এখন অনুধাবন করতে পারবেন। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য প্রেসিডেন্ট, ইটস দ্য ফরেন পলিসি অফ দ্য ওয়েস্ট, স্পেশালি আমেরিকা। কাজে আমি সম্পূর্ণ বুঝতে পারছি যেটা ইরাকে হয়েছিল, গৃহযুদ্ধ হলো তারপরে, কিন্তু উদ্দেশ্য কি ছিল? ইরাকের খনিজ সম্পদ, তেল সম্পদ একেবারে হাতিয়ে নেওয়া। এখান থেকে যাবে বিপি, টেক্সাকো, তারা শেল, তারা বড় বড় কন্ট্রাক্ট করবে, সে দেশের সমস্ত কিছু আপনার হাতে চলে আসবে, অ্যান্ড ইউ লিভ দেম উইথ নাথিং। আমরা আমরা জানি যে ইরাক ওয়াজ ওয়েল টু ডু কান্ট্রি, যেখানে এডুকেশন ওয়াজ ফ্রি, ফুড ওয়াজ ফ্রি। নাও এরা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করার মতো অবস্থা। ওকে, অবস্থা নয়, এইটাই হচ্ছে। ভেনেজুয়েলা ওয়াজ ভেরি ওয়েল টু ডু কান্ট্রি ইন সাউথ আমেরিকা এবং খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিলেন। বাদশার লোকে আমেরিকা প্রথমে দিল স্যাংশন দিয়ে একেবারে পঙ্গু হয়ে গেল দেশটি। তাদের যে মুদ্রা আছে, কারেন্সি, একেবারে কলাপস করে গেল স্বাভাবিকভাবেই, কারণ এমবার্গো দিয়ে দিয়েছেন আপনি। এখন যেটি আপনি বলছেন, তাদের সে তেল সম্পদ হাতিয়ে নেওয়া এবং সেখানে একটি গৃহযুদ্ধ বাঁধবে। কারণ সাদ্দাম হোসেনও কিন্তু শেষ পর্যন্ত বলেছিলেন যে আমার কাছে মারণাস্ত্র নেই, তোমরা এসে চেক করো, কিন্তু সেটা শোনার এবং দেখার মতো অভিপ্রায় ছিল না কারো কাছে। তার কারণ হচ্ছে তারা জানতেন যে দ্যাটস নট দ্য রিজন তারা যাচ্ছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে দখল করে নেওয়া দেশটিকে। আমরা সুদানেও বর্তমানে যেটি দেখছি এখন, সাউথ সুদান যেটি হচ্ছে, এবং ইটস ওয়েস্টার্ন অ্যান্ড ইউএই পাওয়ার্ড, আমরা জানি সেটি। মূল কথা হচ্ছে, দর্শক আপনারা যারা দেখছেন, যে এই যে কোনো দেশ যদি নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকে, সেই সুযোগ বাইরের শক্তি নেবেই নেবে, এটাই স্বাভাবিক, এবং সেটি থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশের প্রসঙ্গে বলছি, আমরা সেই প্রসঙ্গে কিছুক্ষণের মধ্যে আলাপ করব। আমি প্রফেসর মহসিন পাটোয়ারি অ্যাড করি, যে ইন ডিফেন্স অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলতে চাই যে মাদুরো সরকার কিন্তু একটা অত্যন্ত ক্ষতিকর একনায়কতন্ত্রী সরকার, ক্ষতিকর, এবং ক্ষমতা দখল করে বসে আছে সে দীর্ঘদিন থেকে। মাদুরোর সরকার নির্বাচনে কারচুপি হয়েছে, প্রমাণিত এটা বলে, এবং এই সরকারের বিরুদ্ধে দেশের ভিতরেও কিন্তু ক্ষোভ আছে। কিন্তু সেই সরকারকে চেঞ্জ করবার জন্য বাইরে থেকে সামরিক বাহিনী পাঠানো
এটি একটা ওকে, ভয়াবহ একটা সো আপনি যেটা বলছেন আমি তার সাথে সমর্থন দিয়েই বলছি যে ব্যাপারটি ও দেশে, সে দেশে কি হচ্ছে সে দেশের জনগণ নির্ধারণ করবে, সে দেশের মানুষ নির্ধারণ করবে। এটি অন্য কোনো পরাশক্তির এখতিয়ারের মধ্যে নয় যে আমি যে এটা কি ঠিক করে দিব, তা কখনোই ঠিক করেন না, এটি কখনোই হয়নি, ইতিহাস তাই বলে না। ওকে, এনিওয়ে, আপনি যেটা পারেন জনগণকে সমর্থন করতে পারেন, জনগণের যে অ্যাসপিরেশন তাকে আপনি সাপোর্ট করতে পারেন, কিন্তু আমি সেনাবাহিনী পাঠাতে পারি, পাঠানো উচিত নয় আপনার। উচিত নয়, একেবারে অনুচিত, অযৌক্তিক। আসছি মহসিন পাটোয়ারি আপনার কাছে। এই যে ঘটনার ভেনেজুয়েলা আমেরিকার ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকার সামরিক নেতৃত্বেও কিছু বদল হয়েছে। যেমন অ্যালভিন হোলসলি, উনি নেভি অ্যাডমিরাল, উনি রিটায়ারমেন্টে গিয়েছেন। অনেকে বলছেন এটি একটি কাকতালীয় ঘটনা, একই সময় যে এরকম ঘটছে হঠাৎ করে উনি কেন রিটায়ারমেন্টে যাবেন, এগুলো কি আসলেই কাকতালীয়, নাকি আপনি মনে করেন যে ট্রাম্প প্রশাসন ভেতরের চাপ প্রয়োগ, ভেতরের চাপের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেরদৌস ভাইয়ের অ্যানালাইসিসটা খুব সুন্দর হয়েছে, উনি দিয়েছেন। একটা জিনিস কি এখানে আমার ধারণা যে উনি যে বলেছেন যে পিটার হ্যাক্সার যখন ইরাক যুদ্ধে বলেছিল যে বাক্স এন্ডস টু দি প্রেসিডেন্ট, দি কমান্ডার ইন চিফ, রাইট? ওই জিনিসটা তারা এখানে ডাইভার্ট করতেছে। আমার মনে হয় দ্যাট দি অ্যাডমিরাল ইজ এ ভিকটিম অফ দি সিচুয়েশন। এই জিনিসটাকে একটু কুল ডাউন করার জন্য এটা করা হচ্ছে। আমি মনে করি অলসো ইউএস এর একটা মোরাল ক্যাম্পাস আছে পৃথিবীতে, সেই জিনিসটা একটু নষ্ট হয়ে যাচ্ছে যে আপনি এই ধরনের লোকদেরকে এইভাবে মারবেন, ইট ইজ ইনহিউম্যান। আর একটা জিনিস হলো, 3 নম্বর জিনিসটা হলো যে এই যে আমরা একটা কান্ট্রিতে বাস করি, দ্যাট উই আর প্রাউড অফ, এই যে কংগ্রেসে যে কথাগুলো উত্তর দিতে হচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি, এই জিনিসগুলা হুএভার ওয়ার মিনিস্টার ওর প্রেসিডেন্ট তাদেরকে জবাব দিতে হচ্ছে, একটা সুন্দর জিনিস। তবে আমি যেটা যুদ্ধের কথা যেটা বলছেন, যে আমার মনে হয় এটা একটা প্রেশার ট্যাকটিক্স। আমাদের যদি ইরাক থেকে, আমাদের যদি আফগানিস্তান থেকে, আমাদের যদি ভিয়েতনাম থেকে শিক্ষা না হয়, তাহলে আর কি শিক্ষা হবে? এখানে যে জিনিসটা বললেন ফেরদৌস ভাই, যে কলম্বিয়ার গেরিলা, ইভেন ব্রাজিল, এই যে বিরাট একটা যে লেফট উইং লোকজনের যে একটা, এখানে যদি আমরা বক ডাউন করি, এই বক ডাউন করলে আবার কত হাজার এবং কত বিলিয়ন এন্ড ট্রিলিয়ন যে চলে যাবে, এটা আমাদের খুব চিন্তা ভাবনা করে করা উচিত। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াট উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওনার হলো একটা প্রেসার টেকটিক করে, প্রেসার ক্রিয়েট করে এরা ওখান থেকে একটা কিছু বের করে আসা। আমার মনে আছে বেশ কয়েক যুগ আগে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তখন আমাদের জুলজি ডিপার্টমেন্টের এক প্রফেসর, উনি একটা ফুল প্রফেসরশিপ একটা চাকরি নিয়ে ভেনেজুয়েলায় গেছিলেন। তখন আমাদেরকে বলতেছিল যে তোমরা আসো, আমরা তখন লেকচার বলতে, তোমরা আসো ওখানে, এত ভালো দেশ, এত সুন্দর দেশ, এত রিসোর্স, আর সেই দেশের শাসনের জন্য হোক, যে মাদুরো গভর্নমেন্ট তার আগের গভর্নমেন্ট শাসনের জন্য হোক, সেই দেশের যে অবস্থা, এম্বার্গো, ওয়েস্টার্ন এম্বার্গো, ইউএস এম্বার্গো, এগুলা সব হলো আমাদের রিসোর্স ক্যাপচার করার একটা প্রক্রিয়া। তবে হ্যাঁ, এই সরকার খারাপ হলে, যেটা বললেন, উই শুড সাপোর্ট দি পিপল ফর ডেমোক্রেসি, এবং সেটার জন্য আমাদের করা উচিত, আমরা আমাদের ডেমোক্রেসির কথা চিন্তা করা উচিত। আমাদের ডেমোক্রেসি এখন লবিং গ্রুপের হাতে চলে গেছে, সেটাও আমাদের চিন্তা করা উচিত। সুতরাং আমরা অন্যকে এডুকেশন দেওয়ার আগে আমাদের নিজেদের এডুকেশন নেওয়া দরকার বলে আমি মনে করি। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এখন চলে যাব টেনেসি এবং মিড টার্ম, এই দুটির টেনেসির যেই 7th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে যেই নির্বাচনটি হয়ে গেল এই ব্যাপারে, এবং এর সাথে আমরা আগামী মিড টার্মে কি দেখতে পাচ্ছি, তার চেয়েও বড় কথা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের যে পোল নাম্বার আছে, যে জনপ্রিয়তার মাপকাঠি অনেকেই বলে থাকেন, সেটি কোথায় আছে সেটি দেখবো, এবং কেন সেই পারদটি নিচের দিকে নামছে। সো টেনেসির 7th কংগ্রেশনাল ইলেকশনে, বিশেষ নির্বাচন, যে স্পেশাল ইলেকশন, এটির যে ফলাফল হলো তাতে রিপাবলিকানরাই জয়ী হয়েছেন, কিন্তু রিপাবলিকানদের বিশ্বাসের ভিত কিছুটা হলে নড়ে গেছে। এই যে ফলাফলটা, এটি কি রিপাবলিকানদের জন্য ইটস আ ওয়ার্নিং সিগন্যাল, নাকি এটা শুধু স্থানীয় যে লোকাল রাজনীতির বাস্তবতা? এটি একটি প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, হাসান ফেরদৌস আপনার কাছে যাচ্ছি, ট্রাম্পের যে সাম্প্রতিক জরিপে, হ্যাঁ, তাতে বেশ পতন হয়েছে জিওপি, এবং 2026 মধ্যবর্তী যে নির্বাচন, মিড টার্ম নির্বাচনের কথা আমরা বলি, এটা এই যে 7th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের টেনেসি নির্বাচনটি হয়ে গেল, এইটির ফলাফল ট্রাম্পের জরিপ নিচের দিকে নামা,
এবং আগামী 2020 মিড টার্ম ইলেকশন নির্বাচন জিওপির জন্য কতটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল বলে আপনি মনে করেন? আমি আপনার কাছে আপনার এই ফুল অ্যানালিসিসটা একটু শুনতে চাচ্ছি। গুড, থ্যাংক ইউ। 10-7 আমি ভেবেছিলাম যে এতে বোধ করি 5 বা 6 পয়েন্টে জিতবে রিপাবলিকান প্রার্থী। আলটিমেটলি 9 পয়েন্টে জিতেছেন। 9 পয়েন্টে জেতার মূল কারণ হচ্ছে যে ট্রাম্প সাহেবের ইন্টারভেনশন, এবং এখানে রিপাবলিকান পার্টি মিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করেছে এই ভয় থেকে যে এই পদটি, এই আসনটি তার হারাতে বসেছে। এত উদ্বেগ কেন? এই টেনেসিতে প্রেসিডেন্ট ট্রাম্প 24 সালে 22 পয়েন্টে জিতেছিলেন, 22 পয়েন্টস, এবং এই সিটে সিনেটর কংগ্রেসম্যান মার্ক তিনি জিতেছিলেন 22 পয়েন্টে। সেই আসনে এবারে একজন সম্পূর্ণ নবাগত প্রার্থীর কাছে রিপাবলিকান জিতলো মাত্র 9% পয়েন্টে। তার মানে তারা প্রায় 13% পয়েন্টে হেরে গেল, 13 পয়েন্ট ডিফারেন্স। এইটা হচ্ছে মূল ব্যাপার। টেনেসিতে একটা আইসোলেটেড ইভেন্ট নয়। এর আগে আমরা কি দেখেছি? ভার্জিনিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ইভেন মিসিসিপি, রুবি রেড মিসিসিপি, আনথিঙ্কেবল। পেনসিলভেনিয়াটার কথা আমরা প্রায় ভুলে গেছি। পেনসিলভেনিয়ায় 3 জন সুপ্রিম কোর্ট জাস্টিস যাদেরকে হারানোর জন্য রিপাবলিকানরা মানে উঠে পড়ে লেগেছিল, 3 জনই পুনর্নির্বাচিত হয়েছে, যাতে করে পেনসিলভেনিয়ার সুপ্রিম কোর্ট খুব ভেরি ইম্পর্টেন্ট এবারে আগামী মিড টার্মে, যাতে করে সেই সুপ্রিম কোর্ট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকে। তার জন্য আপ্রাণ চেষ্টা হয়েছিল, হয়নি। তার মানে হাওয়াটা উল্টো বইছে। এখন বুঝিয়ে বলার চেষ্টা করা যাক হাওয়া উল্টে বইছে কেন। আপনাকে বললেন পোল নাম্বারস। আমরা কি জানি পোল নাম্বারসে? সর্বশেষ জরিপ দেখতে পাচ্ছি আমি, গ্যালাপের অ্যাভারেজ দেখতে পাচ্ছি আমি, ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে সমর্থন রাফলি 37%। বিভিন্ন রকমের আছে, জরিপ আছে, 41% থেকে 37%, 36% দেখেছি আমরা তার অ্যাপ্রুভাল। তার মানে 62-63% মানুষ এগ্রি করে না ডোনাল্ড ট্রাম্প সাহেবের রাজনীতিতে, তার নীতিতে। মোর ইম্পর্টেন্টলি 76% আমেরিকান মনে করে যে অর্থনীতি ভুল পথে যাচ্ছে। আমি আজকে নিউ ইয়র্ক টাইমসের নেট কোহেন, খুব নাম করা অ্যানালিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান, নির্বাচনী বিশেষজ্ঞ, তিনি আমার জানাচ্ছেন যে সবচেয়ে বড় ভয়ের কথা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 47% সুইং করেছে। গত নির্বাচনে 50% ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা ট্রাম্প সাহেবের পক্ষে ছিল। এখন তাদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 47% নেগেটিভ। আলটিমেট নির্বাচনকে কিন্তু ডিসাইড করবে এই মধ্যবর্তী মাঝখানে থাকা ইন্ডিপেন্ডেন্টরাই। তার মধ্যে বড় সেকশনটা দেখতে পাচ্ছি আমরা আনহ্যাপি। ইকুয়ালি আনহ্যাপি কারা? হিসপ্যানিকরা। দুটো কারণ। ট্রাম্প জিতেছিলেন গত নির্বাচনে দুটো কারণে। এক, তিনি আমাদেরকে প্রমিস করেছিলেন যে জিনিসপত্র দাম কম, ইকোনমি উইল ইমপ্রুভ, 1 নম্বর। 2 নম্বর তার ইমিগ্রেশন পলিসি। আমরা সবাই খুব কঠিন নীতি বটে আমরা ওয়েলকাম করেছিলাম, যারা ভোট দিয়েছিল ওয়েলকাম করেছিল, কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছি আমরা? দাম তো কমেইনি, দাম বাড়ছে প্রতিদিন। মুখে যাই বলো না কেন, আমাদের তো এটা পকেট বুক ইস্যু, আমাদেরকে গ্রসারি কিনতে হয়, রুটি ডিম কিনতে হয়, আমরা প্রতিদিন ফিল করি দামটা বাড়ছে। এটা 1 নম্বর। আর 2 নম্বর, আমার চোখে কি দেখতে পাচ্ছি আমরা? ইমিগ্রেশন ক্র্যাকডাউনের নামে বড় বড় শহরে, বিশেষ করে ডেমোক্রেটিক শহরগুলিতে সৈন্য পাঠানো হচ্ছে। আমেরিকার রাস্তায় সৈন্যবাহিনী নেমেছে। এটা একটা আনথিঙ্কেবল ব্যাপার। পুলিশ আমরা মাত্র রাজি আছি, সামরিক বাহিনীর সদস্যরা ফুল সমস্ত গিয়ার সহ তারা অপারেশন করছে, এবং এর একটা খুব ট্রেমেন্ডাস নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে মানুষের মনে, স্পেশালি আমার হিসপ্যানিক, যারা কিনা এই আক্রমণের মূল টার্গেট। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প সাহেবের বর্তমান অ্যাপ্রুভাল রেটিং সিগনিফিকেন্টলি কমে এসছে। আমরা এও জানি যে ইতিহাসে বলছি, আমরা গত 16টা নির্বাচনের হিসাব দেখতে পাচ্ছি আমি নেট কোহেনের বিশ্লেষণে, যে যখন রুলিং পার্টির প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল 50% কম হয়, আমি আবার বলি, যখন রুলিং পার্টির প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং 50% কম হয়, সেখানে অন এন অ্যাভারেজ রুলিং পার্টি 37 সিট হারায়, 37 সিট তারা হারায় কংগ্রেসে।
কংগ্রেস এই মুহূর্তে মাত্র 3 বা 4 সিটের ব্যবধানে রিপাবলিকান কন্ট্রোল আছে, এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের অ্যাপ্রুভাল কি দেখলাম আমরা, মাত্র 37%। 50 থেকে তিনি দেখেন কত নিচে নেমে আছে। অ্যাজ এ রেজাল্ট অঙ্কটা মেলাই আমরা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভয়ের কারণ আছে। এটাকে আমরা বলছি নতুন একটা ব্লু ওয়েভ আসছে। আমরা এখনো 1 বছর বাকি আছে, টু আর্লি টু প্রেডিক্ট, কিন্তু লক্ষণগুলি হচ্ছে এই যে things are not particularly good for the Republican Party। এবং ওই দুটো ইস্যু, ইমিগ্রেশন এবং ইকোনমি, যদি না বদলায়, অবস্থা না বদলায়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব ব্যক্তিগত জনসমর্থন এবং রিপাবলিকান পার্টি জনসমর্থন কমতে পারত। হ্যাঁ, আপনি হাউসের কথা বলছিলেন। হাউসে এই মুহূর্তে রিপাবলিকানরা আছেন 220, ডেমোক্রেট 213, 3টি ভ্যাকেন্ট, অ্যাকচুয়ালি 2টি ভ্যাকেন্ট সিট আছে, একটি পেনসিলভেনিয়ার, আরেকটি আমার মনে হয় টেক্সাস। হ্যাঁ, একজন মারা গেছেন ডেমোক্রেট, আরেকজন আপনি মিল্কি শ্যারল, যিনি গভর্নর পদে জয়ী হয়েছেন পেনসিলভেনিয়া থেকে, উনি পদত্যাগ করেছিলেন কংগ্রেশনাল 18 ডিস্ট্রিক্ট 18 এবং থেকে। জানুয়ারিতে কিন্তু মার্গারেট টেলর পদত্যাগ করছেন তিনি, এবং তার সেখানে নির্বাচন হবে জানুয়ারিতে। সেটা হচ্ছে জিওপির, আমি বলছিলাম ডেমোক্র্যাট, জিওপির হবে, এবং সেটি ইন জানুয়ারি, স্পেশাল ইলেকশন, শি ইজ লিভিং ইন জানুয়ারি। সো দ্য মার্জিন হাউসে খুবই কম। তার মধ্যে আপনি ইমিগ্রেশন উল্লেখ করেছেন, আমি ইমিগ্রেশন নিয়ে একটি আলাদা সেগমেন্টই আমরা আলোচনা করবো কিছুক্ষণের মধ্যে। আমি পাটোয়ারি সাহেব আপনার কাছে যাব। আমরা শুনছিলাম মধ্যবর্তী নির্বাচন, জিওপির অবস্থা এবং ট্রাম্পের জনপ্রিয়তার নিম্নমুখী। এই যে আসন্ন আগামী বছর নির্বাচন হবে, এতে হাউস ম্যাপ, বিশেষ করে সুইং ডিস্ট্রিক্টগুলো, আমরা জানি সুইং স্টেটের কথা বলছি আমি, স্পেশালি অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া, উইসকনসিন, এই ধরনের যে 7টি স্টেট আছে, এখানে জিওপির কতখানি অনুকূল বলে আপনি মনে করেন এই বর্তমান বাস্তবতার আলোকে? এবং আগামী বছর সেনেট রেস হবে, এটা হচ্ছে হাউসের কথা বললাম, সেনেট রেস হবে, সেখানে সাধারণত আমরা জানি যেই স্টেটগুলো যেদিকে লিন করে থাকে সুইং স্টেট ছাড়া, মোটামুটি সেই দিকেই রেজাল্ট যায়। এবারও কি তেমন হবে, নাকি সেখানেও জিওপি, রিপাবলিকান পার্টি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন? আমার মতে যে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমার মতে যে আপনার যে দুইটা কারণ বলেছেন, একটা হলো ইমিগ্রেশন, একটা হলো ইকোনমি। ইকোনমিটা যে প্রেসিডেন্ট ট্রাম্পের ডাইরেক্টলি ওনার ট্যারিফ পলিসির জন্য অনেকটা দায়ী, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমরা এক্সাম্পল দিয়ে এর আগেও বলেছি, এই একটা। আর আপনি দেখেন 20% অফ আমেরিকান পপুলেশন অর 68 মিলিয়ন পিপল আর হিসপ্যানিক, রাইট? ইজ এ বিগ নাম্বার। এটা ইভেন 20 বছর আগেও এটা অনেক কম ছিল, এবং ব্ল্যাক পপুলেশন এখন 12, এর আগে হিসপ্যানিকটা একটু কম ছিল, এখন হিসপ্যানিক 20% হয়ে গেছে। সুতরাং এটা সেকেন্ড লার্জেস্ট ভোটিং ব্লক। এবং এই ইমিগ্রেশন যে ইম্প্যাক্ট প্রেসিডেন্ট ট্রাম্পের, এই ইমিগ্রেশনটা ইম্প্যাক্ট করে হিসপ্যানিক ভোটারদের বেশি, কারণ এরা ল্যাটিন আমেরিকা থেকে বেশি এখানে আসে। সুতরাং এই যে বিরাট একটা সংখ্যক যে সুইং ভোটার আছে, যে যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার, এই ভোটাররা মিড টার্মে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে, এবং সেটা এই প্রফিটটা, এই বেনিফিটটা কিন্তু ইয়েদের দিকে যাবে, ডেমোক্রেটদের দিকে যাবে। সুতরাং যেসব সুইং স্টেট আছে সেখানে আপনি কংগ্রেসে, আমার ধারণা মোর অর লেস কংগ্রেসে ব্লু ওয়েভ যেটা বললেন, সেটা একটা আসতে পারে। তবে সিনেটে যে কি হবে সেটা বোঝা মুশকিল। তবে এই জিনিসটা দুই হাউসের এক হাউস গেলেই প্রেসিডেন্ট ট্রাম্প মোর অর লেস লেম ডাকের মতো হয়ে যাবে, কোনো মেজর লেজিসলেশন পাস করতে পারবেন না। এটা একটা বিরাট ব্যাপার। এই অ্যাফোর্ডেবিলিটি জিনিসটা, আমরা তো নিউ ইয়র্ক সিটিতে আপনি দেখছেন, রাইট? অ্যাফোর্ডেবিলিটিটা ইজ সো ইম্পর্টেন্ট, রাইট? আপনি এখন যে সেম অ্যামাউন্টে যে আপনার শপিং কার্ট ভর্তি হয়ে যেত গ্রোসারিতে গেলে, সে তার অলমোস্ট 1.5 গুণ বেশি আপনার টাকা, ডলার লাগে সেই শপিং কার্টটা ফিল করতে। এই জিনিসটা আপনার ইভেন যারা কোর পলিটিক্যাল পার্টি, রিপাবলিকান বলেন, পকেটটা কিন্তু তাদেরও কিন্তু হিট করতেছে। সুতরাং এই জিনিসগুলো আপনি কোর যে বেস আছে ওনার, যে বেসের লোকগুলো তো বেসিক্যালি বেসের লোকগুলো খুব রিচ না, তারা হলো একটু নিচের দিকে লোয়ার মিডল ক্লাস অর লেস দেন দ্যাট, তাদেরকেও আপনার হিট করতেছে। সুতরাং তারা ডিসকন্ট্রোল হয়ে যাবে, ইভেনচুয়ালি যাচ্ছে। তা আমার মনে হয় এটা যদি কোনো একটা কিছু ব্যবস্থা না করতে পারে, তো মিড টার্ম ইলেকশনে আমার মনে হয়
ওই টেনেসির যে কথাটা বললেন, যেখানে নতুন একটা লোক পয়েন্ট গেইন করেছে, এটা সুইং স্টেট গুলোতে একটা বিরাট ইম্প্যাক্ট করতে পারে। আমাদের নিউ ইয়র্ক স্টেট, আপ স্টেটও এগুলো হতে পারে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নাম দিয়েই তারা বলেছিল আর কি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এখন আমরা দেখছি মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন হচ্ছে না, মেক আমেরিকা পুয়ার অ্যাগেইন। পুয়ার অ্যাগেইন। এই জিনিসটা কিন্তু যেহেতু উনি প্রেসিডেন্ট, ওনার উপরে দায়িত্বটা চলে যাবে, এবং আমি মনে করি এটা একটা চেঞ্জ হবে আর কি, আনলেস হি টেক সাম আদার অ্যাকশন এন্ড টু রিভাইভ দি ইকোনমি। জি, আমি মানে ভোট মানে ইমিগ্রেশন প্রসঙ্গে যাব এখন, কিন্তু যাওয়ার আগে আমার মনে কয়েকটা প্রসঙ্গ আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। আমি কংগ্রেস হাউসে কয়েকটি বিল দেখছিলাম। বিলগুলি একেবারেই মানে রিপাবলিকান অথবা ট্রাম্পের মতাদর্শের সামঞ্জস্যতাপূর্ণ। একটি বিল এনেছেন ফ্লোরিডা থেকে, 7 জন আছেন কংগ্রেস ম্যান অ্যান্ড ওমেন, তারা 7 জনই টেক্সাস এবং ফ্লোরিডা থেকে। এই বিলটির উদ্দেশ্য, যেটি আমরা এখন শুনছি, স্থায়ীভাবে, এবং কথাগুলো একেবারে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা, এবং দুটির মধ্যে একটি কাকতালীয় ঘটনা ঘটেছে। এই বিলটি এসেছে গত সপ্তাহের সোমবারে। আমি যখন দেখলাম বিলটিতে এই 7 জনই উল্লেখ করেছেন যে স্থায়ীভাবে অস্থায়ী ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া উচিত, অর্থাৎ পার্মানেন্ট পজ, যে কথাটি ট্রাম্প উল্লেখ করেছেন। এবং যারা অ্যাসাইলেম আবেদন করছেন তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত, অ্যাসাইলেমে আবেদন নেওয়া হবে না। এরকম আরো অনেক কিছু আছে। আমি সত্যিকার অর্থে আমি সেই বিলটিকে পাত্তাই দেইনি এবং পড়িও নি। অল্প একটু পর পর মনে হচ্ছে দিস বিল উইল নেভার পাস, আমি দেখিনি। তারপর বৃহস্পতিবার যে ঘটনা ঘটলো, বুধবার অথবা বৃহস্পতিবার গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে 2 জন রিজার্ভ মারা গেলেন। একজন মারা গেছেন, আরেকজন ক্রিটিক্যালি আহত, রাইট, ন্যাশনাল গার্ড, এবং তার জন্য আফগান যিনি সিআইএর হয়ে কাজ করতেন তিনি দায়ী, এবং এটি ব্যাপকভাবে আসলো। তারপর সেদিন রাত্রি আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শুনলাম যে অ্যাসাইলাম ইজ পার্মানেন্টলি পজ। আমরা তার পরের দিন অনুষ্ঠান করেছিলাম, হাসান সাহেব আপনি বলেছিলেন পার্মানেন্ট পজ আবার কি জিনিস, ঠিক আছে। বাট এখানে যে কানেকশনটা আমি বলছি, ওই বিলের যে কথা আর প্রেসিডেন্ট ট্রাম্পের কথা একেবারে সমসুরে নয়, একই এক্স্যাক্ট শব্দে। এটি একটি ব্যাপার। আমরা যদি একটু স্ক্রিনে দেখতে পারি, বেশ কয়েকটি বিল নিয়ে এসেছেন, সেটি যদি দেখা যায়, ট্রাম্পের একটি বিল আপনারা দেখছেন, এটি একটি ব্যাপার। দ্বিতীয় বিলটি আমরা জানি এই বিলটি পাস হয়নি এবং বিলটি এসেছে, আমি জানিয়ে রাখলাম আপনাদের কাছে। আরেকটি হচ্ছে ট্রাম্পের রিভার্স ইমিগ্রেশন পলিসি, অর্থাৎ যারা চলে এসেছেন, সিটিজেনশিপ পেয়ে গেছেন, গ্রিন কার্ড পেয়ে গেছেন অথবা পেন্ডিং আছে, তাদেরকে কিভাবে ফেরত পাঠানো যায়, রিভার্স পলিসি। এবং 3 নাম্বার একটি নিয়ে এসেছেন, সেটি এখনো আমার কাছে প্রতীয়মান হচ্ছে যে এটিও পাস হবে না। সেটি হচ্ছে আপনার ডুয়েল সিটিজেনশিপ থাকতে পারবে না। এখন আমি যতটা জানি, ডুয়েল সিটিজেন সাধারণ মানুষের থাকতে পারে, কনস্টিটিউশনে এটা সিদ্ধ, অ্যালাউ করে অ্যাকর্ডিং টু 14th অ্যামেন্ডমেন্ট। হাউএভার কংগ্রেসেরই অনেকে আছেন যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে। তো যারা আইন প্রণেতা, তাদের কিভাবে, তারা যদি তাদের আইন করা হয় যে তাদের ডুয়াল সিটিজেনশিপ থাকতে হবে না, তাদের অনুগত্য থাকতে হবে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের প্রতি, সেটি না হলে গ্রহণযোগ্য। নানদালেস এই 3টির বিলের উদ্দেশ্য একই, সেটি হচ্ছে ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া। আমি এই প্রসঙ্গে থাকতেই হাসান ফেরদৌস, আপনার কাছে আমি যাব। হিসপ্যানিক ভোটাররা বেশ দ্রুত গতিতে ট্রাম্পের অনুগত্য থেকে অথবা তার সমর্থন থেকে বের হয়ে যাচ্ছেন, সরে আসছেন। এটি কিন্তু আমরা দেখেছিলাম 2024 সালের ইলেকশনে আগে ব্যাপক হিসপ্যানিক সমর্থন, সেই রকম সমর্থন কিউবানদের বলেন, সাধারণ মানুষদের বলেন, সাধারণ জেনারেল মেক্সিকান, তারা কেন করেছিলেন, ও আই এম নট দ্য ক্রিমিনাল, হি ইজ গোনা গেট দোজ ক্রিমিনাল আউট, নট মি, নট মাই ওয়াইফ, নট মাই কিড, সো আই সাপোর্ট হিম। এটি এই সাইকোলজিক্যালের ব্যাপারটি একটু ব্যাখ্যা করবেন। এখন তারা সরে আসছেন ব্যাপক, যে হারে সমর্থন করেছিলেন ঠিক সেই হারে না হলেও ব্যাপকভাবে সরে আসছেন। এর পেছনে কারণটি কি, এটি একটি ব্যাপার, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যেটি, যে হাউস এন্ড সেনেটে যে নতুন অ্যান্টি ইমিগ্রেশন বিল আমি আপনাদের কাছে তুলে ধরলাম, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আমার মতো মানুষকে বের করে দেওয়া, যদি আমরা নাগরিক হয়েও যাই তারপরে বের করে দেওয়া এবং সাদাদেরকে নিয়ে আসা। এই যে এর ফলে প্রথম হচ্ছে যে আমরা ট্যারিফের কারণে জানি দ্রব্যমূল্য বেড়ে গেছে। এখন এই সব কারণে
লেবার মার্কেট শর্টেজ হয়ে যাবে, নো কোয়েশ্চেন। দ্য এগ্রিকালচারাল এবং টেক ইন্ডাস্ট্রি বড় ধরনের হুমকির মুখে পড়বে। একটি প্রশ্ন তখন সহজতে চলে আসে, আমেরিকা কি ইমিগ্রেশন ছাড়া বাঁচতে পারবে? সো দুটি খুব বড় প্রশ্ন। আমি ভাই, ট্রাম্প সাহেব কি বলেছেন একটু লক্ষ্য করা যায়। তিনি ঢালাওভাবে বলছেন যে 53 মিলিয়ন মোস্টলি ইমিগ্রেন্টস, মোস্টলি অন ওয়েলফেয়ার, এবং তারা মোস্টলি ফ্রম ফেইল্ড স্টেটস। এক, তিনি বলছেন যে যারা বছরে $30,000 আয় করে তাদেরকে আমরা, মানে মার্কিন সরকার, $50,000 বাড়তি আমরা নানা রকম বেনিফিট দিয়ে থাকি। অর্থাৎ এদেরকে আমরা পুষছি, আমাদের টাকা খাচ্ছি, ওরা আবার টাকা তারা পাচ্ছে। ঢালাও ভাবে সকল নন হোয়াইট ইমিগ্রেন্টদের ব্যাপারে এই একটি মন্তব্য করা হচ্ছে। রিয়েল ছবিটা কি, ফ্যাক্টসটা কি? প্রথম কথা হচ্ছে যে সকল ইমিগ্রেন্ট, ডকুমেন্টেড আর আনডকুমেন্টেড, ট্যাক্স পে করি আমরা। প্রতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট $89.9 বিলিয়ন ট্যাক্স পে করে। আমি আবার রিপিট করি, আমি প্রতি বছরে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট $89.9 বিলিয়ন ট্যাক্স পে করি আমরা। 2023 সালে ইমিগ্রেন্ট কমিউনিটি অ্যাজ এ হোল হাউসহোল্ডস পে করেছে $167 বিলিয়ন ইন রেন্ট। আমেরিকার লেবার মার্কেট যে গ্রোথ হচ্ছে তার 70% আসছে ফ্রম ইমিগ্রেন্টস। ইকোনমি এক্সপ্যান্ড করছে, ইকোনমি এক্সপ্যান্ড করা মানে অতিরিক্ত শ্রমিক দরকার, তার 70% আসছে কোত্থেকে? ফ্রম ইমিগ্রেশন। নেক্সট পয়েন্ট, আমেরিকার ইকোনমি, নতুন ইকোনমি সবচেয়ে বড় ক্রিয়েটিভ ইঞ্জিন হচ্ছে ইমিগ্রেন্টরা। আমেরিকার 20 লার্জেস্ট মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকানায় বা নেতৃত্বে আছে 60% ক্ষেত্রে ইমিগ্রেন্টরা। আমরা জানি, টেসলার কথা জানি, আমরা গুগলের কথা জানি, আমরা সবাই ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট হচ্ছে আমেরিকার ক্রিয়েটিভ ইঞ্জিন। মোস্ট ইম্পর্টেন্টলি ইমিগ্রেন্টরা রিপ্লেস করে না, আর ইমিগ্রেন্টরা যা করে এরা কমপ্লিমেন্ট করে। ভয়টা হচ্ছে আমেরিকানদের কি, ইমিগ্রেন্টরা আমার চাকরি নিয়ে নেবে, তা কিন্তু নয়, আমরা তোমাকে কমপ্লিমেন্ট করি যাতে করে ইকোনমিটা সচল হয়। ইনফ্যাক্ট ইমিগ্রেন্টরা পে মাচ মোর দ্যান দে রিসিভ ফ্রম দি গভর্নমেন্ট। 30% of all US new investors are immigrants. আবার বলি, 30% of all new investment are immigrants. Immigrant American population এর 14%. Immigrant আমেরিকার লেবার ফোর্সের 18%. মানে আমরা এদেশের প্রকৃত ইঞ্জিন। আপনি বলেন ফার্মের কথা, বলেন এরা চলে গেলে দেশ চল বিক্রি করে। ইমাজিন করেন ক্যালিফোর্নিয়ার আপেল বাগান অথবা ফ্লোরিডার ম্যাঙ্গো গ্রুপস মনে করা যাক, কে তুলবে যদি এই ফার্ম লেবার না আসে মেক্সিকো থেকে, সেন্ট্রাল আমেরিকাতে? কে? যে কারণে আমেরিকার ফার্ম ইকোনমি এখন দুরবস্থায় পড়েছে, তার কারণ লোক নেই কাজ করার। প্রশ্ন হচ্ছে যে এইটা কেন করছে এরা? এটা ওরা জানে না যেটা আমেরিকার ইকোনমি দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে? তারা জানে, কিন্তু এর পেছনে একটা আইডিওলজি কাজ করছে। আইডিওলজিটা কি বুঝিয়ে বলি আমি। আমেরিকা ক্রমান্বয়ে একটা নন হোয়াইট কান্ট্রিতে পরিণত হচ্ছে। বর্তমান যে গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট, তা যদি বজায় থাকে 2040 সালের যে সেন্সাস আমরা আশা করছি, তাতে প্রবাবলি আমেরিকা উইল বিকাম এ নন হোয়াইট মাইনরিটি মেজরিটি কান্ট্রি পরিণত হবে। মানে এদেশের জনসংখ্যার বেশিরভাগ মানুষ হয়ে পড়বে অশ্বেতকায়, মাইনরিটি লোক হয়ে পড়বে এদেশের মেজরিটি। এই ভয়টা এখন আমেরিকাদের মনে খুব শক্তভাবে পৌঁছেছে। গত সপ্তাহে আমি উল্লেখ করেছিলাম স্টিফেন মিলার, হোয়াইট হাউসের ডেপুটি চিফ, তিনি বলেছেন যে আমরা উই ক্যানট বিল্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আমরা পশ্চিমা সভ্যতা করতে পারবো না এদেরকে দিয়ে। আমাদের কাকে চাই? সাদা মানুষ চাই। 2 সপ্তাহ আগে আমরা কি বলেছিলাম?
নতুন যে রিফিউজি পলিসি অ্যাডপ্ট করা হচ্ছে তাতে কি বলা হচ্ছে 1.25 লক্ষ ছিল আগে আমাদের কোটা 1,25,000 কমিয়ে আনা হচ্ছে এখন 7,500-তে রেফিউজি উদ্বাস্তু অ্যাসাইলাম। এবং কাদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকানাদের দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়দের বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়রা নাকি সেখানে জেনোসাইডের শিকার। জাস্ট থিংক অ্যাবাউট ইট। এবং প্রায়োরিটি কারা পাবে ইউরোপের অতি দক্ষিণপন্থী শ্বেতকায়রা যারা ওই সমস্ত দেশে তাদের ট্রাম্প প্রশাসনের বক্তব্য অনুসারে ডিসক্রিমিনেশনের মুখোমুখি, কারণ তাদের বক্তব্য অতি দক্ষিণপন্থী এবং দেশের সরকার তাকে সমর্থন করে না, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমেরিকা পুনরায় যাতে করে একটি শ্বেতকায় প্রধান শ্বেতকায় পরিচালিত দেশ পরিণত হয়। আমি আগে বলেছি 3টা জিনিস, হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ। এ হচ্ছে হুইজ অ্যান আমেরিকান, ইউ হ্যাভ টু বি হোয়াইট, কারেক্ট, ইউ হ্যাভ টু বি ক্রিশ্চিয়ান অ্যান্ড ইউ টু বি কনজারভেটিভ। ইয়া, এই আইডিওলজিটা ড্রাইভ করছে এই নতুন আনটা ইমিগ্রেশন। এর ফলে ক্ষতিগ্রস্ত কি হবে? ক্ষতিগ্রস্ত হবে এই দেশ। রাইট। and the Hispanic population all of a sudden বুঝতে পারছেন যে দিস ইজ নট তাকে ছেড়ে দিয়ে না যে জাস্ট ক্রিমিনালদেরকে বিদায় করবে সেটি নয়, এই যে যাদেরকে বিদায় করা হচ্ছে তারা হিসপ্যানিক্স আর নট কনসিডার্ড এজ হোয়াইট, দেয়ারফর দে আর অলসো টার্গেট। আমার ভোট পেয়ে গেছি, যে জেতা হয়ে গেছে, নাও ইউ হ্যাভ টু গো। সো আমরা দেখবো হাউ ইট আনফোল্ডস সামনে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আছি। আমরা প্রফেসর পাটোয়ারি আপনাকে প্রশ্নটি করব, সংক্ষিপ্ত থাকার চেষ্টা করবেন। খালেদা জিয়া অসুস্থ, তাকে এখন বিদেশ নেওয়ার কথাবার্তা চলছে, দেশে বিদেশে অনেক সহানুভূতির ঢল চলছে। এমনকি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদিও টুইট করেছেন, এবং দ্য হিন্দু, ওয়ান অফ দ্য লার্জেস্ট নিউজ পেপার, তারাও এই ব্যাপারটি ছেপেছেন বেশ আগ্রহ সহকারে। এটি কি বাংলাদেশের রাজনীতির নতুন কোনো পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে যেরকম এখন মোটামুটি মেরুকরণ হয়েছে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে এখন বিএনপি এবং জামাত, এই দুইটা দল প্রমিনেন্ট দল এখন বাংলাদেশে। এবং বিএনপি মধ্যপন্থী একটা দল, সেই দল হিসেবে আমার মনে হয় আমাদের প্রতিবেশীরাও যে উইল ফিল মোর কমফোর্টেবল রিলেটিভ টু জামাত অ্যান্ড বিএনপির প্রতি। না, বিএনপির নেত্রী হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া অত্যন্ত পপুলার বিএনপির মধ্যে। ওনার অনুপস্থিতিতে কে নেতৃত্ব দিবেন? তারেক জিয়া। রাইট? তারেক জিয়ার সেরকম পপুলারিটি দলের মধ্যে নাই। আরেকটা জিনিস হলো তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবেন কিনা, বিকজ অফ হিজ অ্যাসাইলাম স্ট্যাটাস ইন দি ইউএসএ, তার উনি বেরিয়ে আসতে পারবেন কিনা, বাংলাদেশ আসতে পারবেন কিনা, সেটা একটা ব্যাপার। এবং এই পরিপ্রেক্ষিতে বেগম জিয়া হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যে তাকে সে কিছু করতে না পারলেও বিছনায় শুয়ে থাকলো, অসুস্থ হয়ে শুয়ে থাকলো, একটা সিম্বল হিসাবে বিএনপির জন্য একটা বিরাট ব্যাপার। এবং সেই জন্য রাজনৈতিক স্ট্যাবিলিটির জন্য বিএনপিকে তাদের দরকার, এবং সেই গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্টের দরকার। এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও মনে করছে যে বিএনপি আসলে একটা পুরানো দল, সেই হিসাবে আমরা ডিল করতে পারবো তাদের সাথে বেটার। রাইট? এই জিনিসটা মনে করেই তারা সবাই করতেছে। সেই জন্যই আমার মনে হয় বেগম জিয়াকে এভাবে বেশ করে দেখা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে উনি দ্রুত আরোগ্য কামনা করছি। শি হ্যাজ কন্ট্রিবিউশন 2 টার্মস প্রাইম মিনিস্টার, বাংলাদেশে ছিল, বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য ওনাকে দরকার, এবং আমি ওনার দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে ওঠেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি যাব হাসান ফেরদৌস, আমাদের সময় কম, আবারও এই যে বাংলাদেশের পরিস্থিতি তৈরি হলো, এখন আমরা দেখছি দেশের সকল মানুষ, সবাই কম বেশি খালেদা জিয়ার জন্যে দোয়া করছেন যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা, সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে, এটি অনেকে মনে করছেন যে একটি অভূতপূর্ব ঘটনা। এটি সাধারণত আমাদের দেশে দেখা যায় না, কারণ আমরা খুব পরশ্রী কাতর, তো অন্য কাউকে আমাদের ভালো বলা খুব একটা সহজাত অভ্যাস নয়। এরকম পরিস্থিতি আপনি কখনো দেখেছেন কিনা? এটির অর্থ কি, কেন এটি হচ্ছে বলে আপনি মনে করেন? দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই ভদ্রমহিলাকে, খালেদা জিয়ার কথা বলছি, যথেষ্ট গালমন্দ শুনতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি তাকে মদ্যপ বলতেন, বাটপার বলতেন, চোর বলতেন।
সেটি এখনো তার ভাষা বদলায়নি। এই দুটির একটু পার্থক্যটাও যদি আমরা শুনতে পারি আপনার কাছ থেকে। হাবিব ভাই, ইতিহাসও একভাবে তার প্রতিশোধ দেয়। আপনি বললেন এই ভদ্র মহিলা, আমি বলবো এই জননেত্রী, তাকে গত 15 বছরে কতভাবে হেনস্থা করা হয়েছে, আমরাও তো কতভাবে তার গালবন্ধ করেছি। অথচ এই সত্য কথা কোনটা, যে এই মহিলা কখনোই কম্প্রোমাইজ করেননি, দেশ ত্যাগ করেননি, পালিয়ে যাননি, জেলে গেছে, তাকে গাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জেলখানা থাকার সময় তাকে বিষ দিয়ে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু কখনোই তিনি তার প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে একটি মন্দ কথা বলেননি, একটি কুৎসিত কথা বলেননি। যে কুৎসিত কথা বলে গেছেন বারবার পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। এই দুজন নেত্রীর ভেতরে তফাৎ এখন খুব স্পষ্ট। লক্ষ্য করে দেখেন সারা দেশের রাবিটা আপনি বললেন অভূতপূর্ব। আমার অভিজ্ঞতায় এমন ঘটনা কখনোই ঘটেনি যে একজন নেত্রী, অসুস্থ নেত্রীর জন্য সকল পক্ষ, আমি দেখেছি জামাত বলছে, বিএনপি তো বলছে বটে, এনসিপি বলছে, প্রতিটি দল বলছে আসুন দোয়া করি। দোয়া করা হচ্ছে মসজিদে, দোয়া করা হচ্ছে বড় বড় মিছিলে, মিটিং এ। অভূতপূর্ব ঘটনা। খালেদা জিয়ার এই ট্রান্সফরমেশনটা একটা শিক্ষা আমাদের জন্য। যদি আপনি আনকম্প্রোমাইজিং হন, আপনি যদি আপনার বেসিক প্রিন্সিপাল নিয়ে কখনো সমঝোতা না করেন, আপনি রিওয়ার্ডেড হবেনি। রিওয়ার্ডটা তিনি আজকে পাচ্ছেন। পাশাপাশি এটাও ঠিক যে এটা একটা লেসন আওয়ামী কর্তৃপক্ষের জন্য, যারা এখনো আওয়ামী চেতনা ধরে বসে আছেন, তাদের জন্য একটা শিক্ষা যে কুৎসা রটনা করে রাজনীতিতে দীর্ঘকাল টিকে থাকা যায় না। আমি পাটোয়ারি ভাইয়ের সাথে একমত হয়ে বলছি, আসুন এই মুহূর্তে আমরা যেটা করি তা হচ্ছে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা করি। তাকে আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন এমন একজন নেতৃত্বের যিনি তার বেসিক প্রিন্সিপাল দিয়ে কম্প্রোমাইজ করবেন না। আমাদের সামনে অনেক কঠিন দিন সামনে আছে, কিন্তু এই কঠিন দিনগুলি পার পেরোতে আমাদের একজন এমন নেত্রীর প্রয়োজন, এমন নেতার প্রয়োজন। আমি বলি না খালেদা জিয়া সেই নেতা বা নেত্রী, বলছি না আমি, কিন্তু প্রয়োজন যিনি তার প্রিন্সিপাল নিয়ে কম্প্রোমাইজ করবেন না। থ্যাংক ইউ। হাসান ফেরদৌস এবং মহসিন পাটোয়ারি, আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সময় থাকলে আরো একটু আলোচনা করতাম, কারণ অনেকের মনে সংশয় আছে নির্বাচন হবে কিনা, এখনো সময় আসেনি সেই ব্যাপারটি আলোচনা করার জন্য, যার কারণে আমি এটি এড়িয়ে গেলাম। কিন্তু আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।